হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। মাধ্যমিক সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওটিতে আমি দেখাবো যে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যা বিভাজন এগুলি থেকে কত কত মার্কস থাকবে, এবং এর সঙ্গে এটাও দেখাবো যে এই পাটিগণিত থেকে 1 মার্কসের কোশ্চেন কটা, 2 মার্কসের কোশ্চেন কটা, 3 মার্কসের কোশ্চেন কটা, 4 মার্কসের কোশ্চেন কটা, 5 মার্কসের কোশ্চেন কটা থাকবে, সেগুলো প্রত্যেকটা সেকশনের আলোচনা করা হবে এই ভিডিওটিতে। দেখতে থাকো। দেখো, পাটিগণিতে 1 মার্কসের 3টে কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা যাচাই। 2 মার্কসের 2টি কোশ্চেন, 5 মার্কসের 1টি কোশ্চেন, সব মিলিয়ে এখানে দেখো 3, 4, 5, 7 আর 5-এ 12, টোটাল 12 মার্কস এখানে আমাদেরকে থাকছে। এখানে আমাদের থাকছে কত? টোটাল 12 মার্কস। সেই 12 মার্কসের জায়গাটা দেখো যে চক্রবিধি বা সরল সুদ, এখান থেকে 1 মার্কসের 3টি কোশ্চেন, অর্থাৎ এমসিকিউতে 1টি কোশ্চেন, শূন্যস্থান পূরণে 1টা কোশ্চেন, সত্য মিথ্যাতে 1টি কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন 1টি, 3 মার্কসের কোশ্চেন আসছে না, 4 মার্কসের কোশ্চেন আসছে না, 5 মার্কসের 1টি কোশ্চেন। সব মিলিয়ে চক্রবিধি বা সরল সুদ থেকে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই থাকবে, মানে 1 মার্কসের 3টি কোশ্চেন চক্রবিধি বা সরল সুদ থেকে তুমি অবশ্যই পাবে। 2 মার্কসের কোশ্চেন, সেখানে 1টি কোশ্চেন চক্রবিধি বা সরল সুদ থেকে অবশ্যই থাকবে। 3 মার্কসে থাকছে না, 4 মার্কসে থাকছে না, কিন্তু 5 মার্কসে চক্রবৃদ্ধি বা সরল সুদ থেকে 1টি কোশ্চেন অবশ্যই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি বা সরল সুদ এইটা করলেই শুধুমাত্র 10 মার্কস পাওয়া যাবে। এবার নেক্সট দেখি পাটিগণিতের আর একটি চ্যাপ্টার, অংশীদারি কারবার। এই অংশীদারি কারবারে 1 মার্কসের 3টি যে কোশ্চেন, অর্থাৎ সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এমসিকিউ, সেখানে 3টি কোশ্চেন শিওর আসবে এমন বলা যাবে না। সেই জন্য আমি এখানে লিখেছি মে নট, শিওর আসবে এমন বলা যাবে না। 2 মার্কসের কোশ্চেন অবশ্যই 1টি থাকবে, 5 মার্কসের কোশ্চেন অবশ্যই 1টি থাকবে। যদি এখানে 1 মার্কসের 3টি কোশ্চেন থাকে তাহলে এখানে 10 মার্ক ক্যারি করবে। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এই যে 3-এ 3 তুমি শুধুমাত্র অংশীদারি কারবার করে পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু এখানে চক্রবৃদ্ধি বা সরল সুদ এই দুটো চ্যাপ্টারকে যদি ভালোভাবে করে নাও তাহলে কিন্তু এই 10-এ 10 মানে 10 নাম্বার এখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবে। কিন্তু এই যে অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা পড়লে বা এই চ্যাপ্টারটা শুধুমাত্র করে গেলে যে এই 1 মার্কসের জায়গাটা একটু ডাউট থেকে যাবে। এখানে 3টি কোশ্চেন, মানে এমসিকিউ থেকে 1টি কোশ্চেন, সত্য মিথ্যাতে 1টি কোশ্চেন বা শূন্যস্থান পূরণে 1টি কোশ্চেন থাকবে এমন বলা যাবে না। 2 মার্কসের কোশ্চেন অবশ্যই 1টি থাকবে, 5 মার্কসের কোশ্চেন অবশ্যই 1টি থাকবে। তাহলে এখানে যে 10 বলছি সেই 10টা সিকিউর 10 নয়, কিন্তু চক্রবৃদ্ধি বা সরল সুদের কিন্তু সিকিউর 10। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে শুধুমাত্র চক্রবৃদ্ধি বা সরল সুদ করে 10 পাওয়া যাবে। এখানে আমি বলেছি 2 মার্কসের 2টি কোশ্চেন, যেটি কি হবে 2 মার্কসের 1টি কোশ্চেন থাকবে অংশীদারি থেকে, 1টি কোশ্চেন থাকবে চক্রবৃদ্ধি সরল সুদ থেকে। এখানে এই 12 মার্কস পেতে গেলে কিন্তু আমাকে আবার এই পুরো সেকশন, মানে 2 মার্কসের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে 2টো চ্যাপ্টার করতে হবে। আর 2 মার্কসে জানো আমাদের 12টা কোশ্চেন থাকে, আমরা এমনিতেই 1টা 2টো কোশ্চেন অ্যাভয়েড করতেই পারি, কারণ হচ্ছে আমাদেরকে 2 মার্কসে 12টি কোশ্চেনের মধ্যে 10টি করতে হয়। সেই জন্য যারা চক্রবৃদ্ধি সরল সুদ করে যাবে তারা পাটিগণিতে কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারছে। তাহলে এই অ্যানালাইসিসটা বুঝতে পারছো যে চক্রবৃদ্ধি বা সরল সুদের গুরুত্বটা অংশীদারির থেকে অনেক বেশি। আসো বীজগণিত দেখি। বীজগণিতে 1 মার্কসের 3টি কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান পূরণ, এমসিকিউ, সত্য মিথ্যা যাচাই, 2 মার্কসের 2টি কোশ্চেন, 3 মার্কসের 3টি কোশ্চেন, সব মিলিয়ে টোটাল 16 মার্কস থাকছে। 16 মার্কস কোথা থেকে থাকছে? দ্বিঘাত সমীকরণ থেকে 1 মার্কসের 2টি কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যাচাই, এমসিকিউ, এইখান থেকে 2টি কোশ্চেন অবশ্যই পাবে। আর 2 মার্কসের কোশ্চেন 1টি অবশ্যই পাবে, 3 মার্কসের কোশ্চেন 1টি অবশ্যই পাবে। তাহলে টোটাল পাচ্ছ কত? 7 মার্কস। কিন্তু অনুপাত, ভেদ, করণী এরা সবগুলো থেকে 1 মার্কসের কোশ্চেন 2টি, 2 মার্কসের 1টি কোশ্চেন, 3 মার্কসের 2টি কোশ্চেন, মানে এখানে 1টা 2টো 3টে চ্যাপ্টার থেকে আমরা টোটাল 9 নাম্বার কভার করতে পারছি। কিন্তু শুধুমাত্র যদি দ্বিঘাত করে যাই তাহলে সেখানে কিন্তু আমরা 7 নাম্বার কভার করতে পারছি। তাহলে এখানে বলবো যে দ্বিঘাত চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ। মানে যারা ভাবছো যে 90 পেতে চাইছি না, তাদের জন্য কিন্তু দ্বিঘাত সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখানে 9 নম্বর বা 7 নম্বর বা 5 নম্বর পেতে গেলে আমাকে 3টে চ্যাপ্টার প্রতি কনসেন্ট্রেট করতে হবে, কিন্তু শুধুমাত্র 7 নম্বর পেতে চাইলে মাত্র 1টি চ্যাপ্টার কনসেন্ট্রেট করলেই আমরা 7 নম্বর পেয়ে যাব। এই গেল পাটিগণিত বীজগণিতের আমাদের চ্যাপ্টার ভিত্তিক বা পাটিগণিত ভিত্তিক, বীজগণিত ভিত্তিক টোটাল যে মার্কস, সেই মার্কসের বিস্তারিত আলোচনা। হ্যাঁ, জ্যামিতি দেখো।
জ্যামিতির কী আছে, 1 মার্কসের 3টি কোশ্চেন, 2 মার্কসের 3টি কোশ্চেন, 5 মার্কসের 2টি কোশ্চেন, 3 মার্কসের 1টি কোশ্চেন, সর্বমোট 22 মার্ক। 22 মার্কস এই যে জায়গা, সেখানে দেখো দুটো সেকশন জ্যামিতির, একটা হচ্ছে উপপাদ্য আর একটা হচ্ছে সম্পাদ্য। উপপাদ্য আমরা জানি যে এই যে 5 মার্কস আছে, এখানে সম্পাদ্যতে একটা, উপপাদ্যতে একটা কোশ্চেন করতে হবে। অর্থাৎ আমাদের দুটি উপপাদ্য দেওয়া থাকবে, সেই দুটির মধ্যে একটি উপপাদ্য করতে হবে, আর দুটি সম্পাদ্য দেওয়া থাকবে, সেখানে একটি সম্পাদ্য করতে হবে। এখন এই উপপাদ্যের জায়গায় আসি, আমাদের দুটো উপপাদ্যের যে কোনো উপপাদ্য আমাদের আসতে পারে। এই যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য, সদৃশ্যতা, পিথাগোরাস উপপাদ্য, এই যে উপপাদ্যের কথা আমি বলছি, এখান থেকে যে কোনো উপপাদ্য আসতে পারে। কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যাকে আমরা বলি, সেটা কি, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এবং সদৃশ্যতা। এই দুটো জায়গা থেকে অল্টারনেটিভ করে আমাদের উপপাদ্যের প্রশ্ন প্রায়শই আসে। কিন্তু এই যে 2 মার্কসের 3টি কোশ্চেন, 2 মার্কসের যে 3টি কোশ্চেন আমাদের করতে হবে, কিন্তু সেই উপপাদ্যের সমস্ত কনসেপ্টের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রয়োগ যাকে আমরা বলি। মানে এই যে আমরা উপপাদ্যগুলো শিখছি বা আমাদের পূর্ববর্তী যা নলেজ আছে, মানে জ্যামিতি সম্পর্কিত যত যা নলেজ আছে, তার উপর ভিত্তি করে আমাদের এই 2 মার্কসের 3টি কোশ্চেন আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমাদের এই সমস্ত কনসেপ্ট এবং পূর্ববর্তী জ্যামিতিক কনসেপ্ট যদি না থাকে, তাহলে এই 2 মার্কসের 3টি কোশ্চেন আমরা করতে পারবো না। সেই সঙ্গে 1 মার্কসের যে 3টি কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা যাচাই, শূন্যস্থান পূরণ, সেই একই কনসেপ্ট যদি না থাকে, আমাদের পূর্ববর্তী কনসেপ্ট এবং এই যে উপপাদ্য সংক্রান্ত কনসেপ্ট যদি না থাকে, তাহলে এই 3টি কোশ্চেনও আমরা করতে পারবো না। একইভাবে 3 মার্কসের যে একটি কোশ্চেন আমাদেরকে করতে হবে, আমাদের 2টি কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে একটি কোশ্চেন করতে হবে, সেটাও উপপাদ্যের কনসেপ্টের উপর ভিত্তি করে, ওটাকে যাকে আমরা কি বলি, প্রয়োগ বলি। সেটা কিন্তু শুধুমাত্র এই উপপাদ্যের কনসেপ্ট ভিত্তিক নয়, সেটা আমাদের পূর্ববর্তী মানে ক্লাস 10 পর্যন্ত আমরা যত জ্যামিতিক কনসেপ্ট জানি, সমস্ত কনসেপ্টগুলোকে একযোগে অ্যাপ্লাই করে এই কোশ্চেন তৈরি হয়। মানে এই কোশ্চেনগুলোর উপর সমস্ত কনসেপ্ট প্রয়োগ হয়। সেই জন্য এই যে জায়গাটা এইটা কিন্তু আমাদের করতে গেলে, অর্থাৎ 3 মার্কস আর এদিকে 6 মার্কস আর এদিকে 3 মার্কস, টোটাল আমাদের 12 মার্কস, আমাদের এই সমস্ত কনসেপ্ট মানে খুবই ভালোভাবে প্রয়োজন। অর্থাৎ উপপাদ্য সম্পর্কিত কনসেপ্ট এবং পূর্ববর্তী কনসেপ্ট, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমরা জ্যামিতিক যে কনসেপ্ট পেয়ে এসেছি, 9-এ, 8-এ, 7-এ, 6-এ, সব কনসেপ্টের যে আমাদের মূল রেজাল্ট, সেই সমস্ত রেজাল্টগুলো এখানে প্রয়োগ করতে হয়, তবেই আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। নেক্সট দেখি যে আছে আমাদের সম্পাদ্য। অর্থাৎ এখানে আমরা দেখি যে 10 নম্বর পাওয়া খুব সহজ। সেই 10 নম্বর কি, 10 নম্বর হচ্ছে একটা উপপাদ্য আর একটা হচ্ছে সম্পাদ্য। তাহলে সম্পাদ্যতে আমাদের একটা 5 নম্বর পাওয়া যায়। সেই সম্পাদ্য কোথা থেকে আসে, আমাদের দেখি সম্পাদ্যের 3টে জায়গা রয়েছে, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বৃত্তের স্পর্শক অঙ্কন আর মধ্য সমানুপাতের নির্ণয়। তো আমাদের কি থাকে, এই পরিবৃত্ত বা অন্তবৃত্ত একটা থাকেই, মানে পরিবৃত্ত থাকলে অন্তবৃত্ত থাকে না, অন্তবৃত্ত থাকলে পরিবৃত্ত থাকে না, মানে এই একটা জায়গা অবশ্যই থাকে। তার সঙ্গে কি থাকে, এই দুটো অল্টারনেটিভ থাকে। মানে আমাদের তো দুটো কোশ্চেন থাকে, সেই দুটির মধ্যে একটি করতে হয়, কিন্তু এই পরিবৃত্ত আর অন্তবৃত্ত থাকেই বলা যায় আর কি। যে পরিবৃত্ত থাকলে অন্তবৃত্ত থাকে না, অন্তবৃত্ত থাকলে পরিবৃত্ত থাকে না। তার সঙ্গে আরেকটি কোশ্চেন কি থাকে, এই বৃত্তের স্পর্শক অঙ্কন বা মধ্য সমানুপাতি নির্ণয়তে একটি কোশ্চেন থাকে। তাহলে এই ছোট জায়গা থেকে আমরা 5 নম্বর পেয়ে যাবো, যদি এই 3টে জায়গা আমরা ভালোভাবে শিখে নিতে পারি। আর কেউ যদি ভাবো যে আমি না এই 3টে জায়গা শিখবো না, শুধুমাত্র পরিবৃত্ত অন্তবৃত্ত শিখবো, তাহলে সেখানের থেকেও তুমি কিন্তু এই মার্কসটাকে পুরোপুরি নিয়ে নিতে পারবে, মানে 5 মার্কস নিয়ে নিতে পারবে। এই গেল জ্যামিতির বিস্তারিত, অর্থাৎ জ্যামিতিকে আমরা কিভাবে কভার করব, কোথা থেকে কত মার্কস কিভাবে আসবে, তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। দেখো, পরিমিতির জায়গায় আমাদের কি আছে দেখে নাও, আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, ঘনবস্তু সংক্রান্ত আলোচনা। এখানে দেখো এমসিকিউ কোশ্চেন থাকে 2টি, শূন্যস্থান 1টি, সত্য মিথ্যা 1টি, এবং 2 মার্কসের 2টি, 4 মার্কসের 2টি, টোটাল 15 মার্কস। এখন বিষয় হচ্ছে এখানে এমসিকিউ কিন্তু এই 5টি চ্যাপ্টার মধ্যে যে কোনো জায়গা থেকে আসতে পারে। শূন্যস্থানও ঠিক তাই, শূন্যস্থান সাধারণত আয়তঘন বা ঘনক থেকে আসে না, কিন্তু অন্যান্য জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সত্য মিথ্যাও তাই, যে এই আমাদের যে 5টি চ্যাপ্টার, এখানে যে কোনো জায়গা থেকে সত্য মিথ্যা আসতে পারে। 2 মার্কসের কোশ্চেনও তাই, যে কোনো জায়গা থেকে আসতে পারে। 4 মার্কসের কোশ্চেনও তাই, 4 মার্কসের যে 2টি কোশ্চেন, সেটা কিন্তু এই 5টি চ্যাপ্টার যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখানে কাউকেই বেশি ইম্পর্টেন্স দেয়া যাচ্ছে না। এই 15 মার্কস পেতে গেলে আমাকে এই 5টি চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু এই 15 মার্কস পাওয়া যাবে না।
নেক্সট দেখি আমরা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে এমসিকিউ একটি, শূন্যস্থান একটি, সত্য মিথ্যা একটি, 2 মার্কসের কোশ্চেন দুটি, 3 মার্কসের কোশ্চেন দুটি, 5 মার্কসের কোশ্চেন একটি, মোট 18 নাম্বার। কোন পরিমাপের ধারণা? ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, উচ্চতা ও দূরত্ব। এইখানে এই উচ্চতা দূরত্বটা একটু আলাদা। এখানে দেখো যে 3 মার্কসের কোশ্চেন দুটি আসবে, সেই 3 মার্কসের কোশ্চেন, এই দুটি কোশ্চেন কিন্তু এই তিনটে জায়গা থেকে আসবে। কোথা থেকে? কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখান থেকে কিন্তু এই 3 মার্কসের দুটি কোশ্চেন এইখান থেকে আসবে। অর্থাৎ এই 3 মার্কসের কোশ্চেন আমি কোথা থেকে করব? 1, 2 ও 3 থেকে। 3 মার্কসের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর আমাকে এখান থেকে কভার করতে হবে। আর এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এটাও কিন্তু এই জায়গা থেকে আসবে। 1 মার্কসের যে 3টি কোশ্চেন সেটাও কিন্তু এই কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত, অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই জায়গা থেকে আসবে। অর্থাৎ আমাদেরকে এই যে 3টে চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসবে? 3 মার্কসের দুটি কোশ্চেন, 2 মার্কসের দুটি কোশ্চেন, আর যে শর্ট কোশ্চেন অর্থাৎ 1 মার্কসের 3টি কোশ্চেন সেটাও কিন্তু এই জায়গা থেকে আসবে। নেক্সট যে রইল আমাদের 2 মার্কসের একটি কোশ্চেন, 2 মার্কসের একটি কোশ্চেন কিন্তু আমাদের উচ্চতা ও দূরত্ব থেকে আসবে। 2 মার্কসের একটি কোশ্চেন উচ্চতা ও দূরত্ব থেকে আসবে, অর্থাৎ টোটাল কোশ্চেন হয়ে গেল 3টি। কিন্তু এই 2 মার্কসের 2টি বা 3টি কোশ্চেন যাই থাক না কেন, 2 মার্কসের কোশ্চেন তো 12টির মধ্যে আমাদেরকে 10টি করতে হয়। কিন্তু কেউ যদি মনে করে যে উচ্চতা ও দূরত্ব শুধুমাত্র করে যাব, তাহলে সেখানে কিন্তু 2 মার্কসের একটা কোশ্চেন সে অবশ্যই কভার করতে পারবে, সেখানে 2 মার্কস অবশ্যই সে পাবে। আর কি হবে? 5 মার্কসের একটি কোশ্চেন, সেটা কিন্তু এই 3টে জায়গা থেকে আসছে না। 5 মার্কসের কোশ্চেন যেটা আসবে উচ্চতা ও দূরত্ব থেকে আসবে। অর্থাৎ 5 মার্কস আমাকে পেতে গেলে আমাদেরকে উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারটি ভালোভাবে করতে হবে, অর্থাৎ এই ত্রিকোণমিতি সেকশনে 5 মার্কস। আর যদি সে উচ্চতা দূরত্ব করে টোটাল 18 মার্কসের মধ্যে সে কত মার্কস পেয়ে যাবে? 7 মার্কস পাবে শুধুমাত্র উচ্চতা দূরত্ব। তাহলে উচ্চতা দূরত্ব কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বুঝতে পারছো? যে উচ্চতা দূরত্ব নিজে একাই 4টি চ্যাপ্টার মধ্যে ও নিজে একাই 7 মার্কস ক্যারি করছে, তাহলে এর ওয়েটেজটা অনেক বেশি। তো কাজেই এই উচ্চতা দূরত্ব চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে পড়া উচিত। নেক্সট দেখি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানেও 3টি শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা যাচাই, শূন্যস্থান পূরণ অবশ্যই থাকে। 2 মার্কসের একটি কোশ্চেন থাকে আর 4 মার্কসের 2টি কোশ্চেন করতে হয়। এখন দেখে নিই যে কোথা থেকে কি আসছে। বলছে গড় থেকে 4 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই থাকে, মধ্যমা অথবা ওজাইব থেকে 4 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই থাকে, সংখ্যাগুরু মান থেকে 4 মার্কসের কোশ্চেন একটি অবশ্যই থাকে। তাহলে 4 মার্কসের 3টি কোশ্চেন থাকে, যেখান থেকে আমাদেরকে 2টি করতে হয়। সেই 4টি চ্যাপ্টার মধ্যে 3টি কোশ্চেন থাকছে। এই দুটো জায়গা অল্টারনেটিভ করে দেয়, কখনো মধ্যমা থেকে দেয়, কখনো ওজাইব থেকে দেয়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি 4 মার্কসের 3টি কোশ্চেন করতে গেলে, 2টি কোশ্চেন করতে গেলে আমাদেরকে এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ মানে আমরা যদি মনে করি যে মধ্যমা ওজাইব না শিখবো, তাহলে এই গড় আর সংখ্যাগুরু মান থেকেও কিন্তু 2টি কোশ্চেন করে নিতে পারবো। 2 মার্কসের কোশ্চেন কোথা থেকে আসে? 2 মার্কসের কোশ্চেন থাকে গড় বা মধ্যমা থেকে একটি কোশ্চেন থাকে, আর সংখ্যাগুরু মান থেকে কোনো 2 মার্কসের কোশ্চেন থাকে না। এখানে 2 মার্কসের কোশ্চেন মাত্র একটিই থাকে, সেটা কোথা থেকে থাকে? গড় বা মধ্যমা থেকে 2 মার্কসের একটি কোশ্চেন থেকে। আর 1 মার্কসের কোশ্চেন কোথা থেকে থাকে? 1 মার্কসের কোশ্চেন গড় থেকে থাকে একটি, মধ্যমা বা ওজাইব থেকে একটি থাকে, আর থাকে সংখ্যাগুরু মান থেকে একটি কোশ্চেন থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে গড় চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? গড়ের মধ্যে দেখো যে 4, 2, 1 এ একাই 7 মার্কস ক্যারি করছে। তাহলে এখানে গড় যে চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে কাজেই আমাদেরকে এই যে সংখ্যাগুরু মান, সেখানেও কিন্তু কত নাম্বার কভার করছে? 5 মার্কস কভার করছে। আর এই জায়গাটা এখানেও তাই, যে এই দুটোকে পড়তে গেলে এই দুটো মিলে আমাদের 7 মার্কস কভার করছে, কিন্তু এ নিজে সংখ্যাগুরু মান কত কভার করছে? 5 মার্কস কভার করছে। তাহলে আমরা ওয়েটেজটা কত? ওয়েটেজটা হচ্ছে আমাদের গড়ের বেশি। তাহলে গড়টাকে আমরা যদি ভালোভাবে করে নিই, তাহলে কিন্তু আমরা অনেক মার্কস এখান থেকে পেয়ে যাব। তাহলে বুঝতে পারছো যে ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, পরিমিতি এই সমস্ত চ্যাপ্টারগুলোকে আমার ফুল মার্কস, মানে যত আমাদের মার্কস রয়েছে 15, 18 এবং 13, এই টোটাল মার্কসটা আমাকে পেতে গেলে চ্যাপ্টারগুলোকে কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে কত কোশ্চেন আসছে, সেটা আমরা এই অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারছি। এবার আমি বলি যে এই অ্যানালাইসিসের তোমরা নিশ্চয়ই উপকারিতা বুঝতে পারছো, যে যারা ফুল মার্কস পেতে চাইছো অথবা যারা পাস করতে চাইছো। এর পরবর্তী ভিডিও আসছে যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য কি 26টি চ্যাপ্টার মধ্যে থেকে মাত্র 8টি চ্যাপ্টার পড়ে কি করে 50 থেকে 55 নাম্বার পাওয়া যাবে, সেই ভিডিওটি এর পরবর্তী ভিডিও। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল আইকনটি টিপে রাখো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবো। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না।